আজকে একটু গল্প শোনা যাক। সেই গল্প রাজা রানীর গল্প। না, রানী ঠিক নেই এক্ষেত্রে, এটা একটা কাল্পনিক গল্প। আমাদের ভারতবর্ষেরই গল্প। রাজা বলহাইত বলে একজন রাজা ছিলেন। তিনি দেখলেন তার প্রজারা ভাগ্যের উপর বা চান্সের উপর যেসব খেলা, মানে ধরুন আমাদের উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা যেরকম লুডো খেলি, ভাগ্যের উপর চান্সের উপর সেই ধরনের খেলায় বা পাশা খেলা, আগেকার দিনে যে আমরা মহাভারত রামায়ণে দেখেছিলাম পাশা খেলা, সেই ওই ধরনের গেমে ওরা অভ্যস্ত হয়ে যাচ্ছিল। তখন বলহাইত রাজা তার একজন ব্রাহ্মণ, ওনার নাম সীসা, ওনাকে বললেন যে তুমি এমন একটা খেলা আবিষ্কার করো, সেই খেলাটা ওদের ওই জায়গা থেকে বেরিয়ে আনবে, ওদেরকে রিয়েলিটি বোঝাবে। তো সীসা সেই ধরনেরই বুদ্ধিজীবী ছিলেন, উনি খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি তৈরি করলেন একটা খেলা যেটা সারা দুনিয়া এখনো পর্যন্ত মাতিয়ে রেখেছে। সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এই দাবা খেলা। হ্যাঁ, কাহিনীটা কাল্পনিক হলেও দাবা খেলার প্রচলন বা উৎপত্তি কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে। তো এই দাবা খেলাটা মেনলি যেটা, আটটা আর এদিকে আটটা খোপ আছে, মানে টোটাল 64টা খোপ আছে। এই 64টা খোপের খেলা। এটাকে আগেকার দিনে বলা হতো চতুরঙ্গ। চতুরঙ্গ কথাটার অর্থ হলো আমাদের যে যুদ্ধ ব্যবস্থা ছিল আগেকার দিনে, সেই যুদ্ধ ব্যবস্থায় পদাতিক, তারপরে রথে, তারপরে ঘোড়া, ঘোড়সওয়ারি, তারপরে গজে মানে হাতি, সেই যে চারটে ব্যবস্থা ছিল, সেই চারটে ব্যবস্থাকেই চতুরঙ্গ বলা হতো। পরে এটা দাবা হিসেবে জনপ্রিয় হয়েছে। তো যাই হোক, তো যেটা আমরা গল্পে ফিরে আসি এবার। তো দেখা গেল দাবা খেলা প্রচলনের পর সবাই এতে খুব উদ্বুদ্ধ হয়ে গেল, মানে একটা যুদ্ধ যুদ্ধ ভাব আছে, আমরা সবাই তো একটু যুদ্ধ চাই, ভালোবাসি, এখনো চলছে যুদ্ধ। তো রাজা খুব খুশি। রাজা তখন খুশি হয়ে বলহাইতকে বললেন যে তুমি যা খুশি চেয়ে নাও, তোমার যেটা মর্জি তুমি চেয়ে নাও। বলহাইত না, সরি, সীসাকে বললেন। বলহাইত রাজা সীসাকে বললেন। তো সীসা বললেন মহারাজ ছেড়ে দিন, আপনি খুশি হয়েছেন, আপনি আমার অন্নদাতা, আপনার খুশিতেই আমার খুশি। বলছে না না, উনি তাকে বারবার ফোর্স করলেন যে তুমি কিছু চেয়ে নাও। বললো ঠিক আছে রাজামশাই, আপনি ছেড়ে দিন, আমাকে তাহলে কিছু শস্য দেবেন, দানা দানা শস্য দেবেন। যেমন এই এতে আছে আমাদের খোপে আছে, প্রথম খোপে আপনি একটা দানা দিলেন, একটা গমের দানা দিলেন। দ্বিতীয় খোপে সেটা ডবল করে দেবেন, দুটো গমের দানা দেবেন। তৃতীয় খোপে তার ডবল করে দেবেন, মানে দুটোর ডবল কটা হবে? চারটে হবে। চতুর্থ খোপে গিয়ে কটা ডবল হবে? তৃতীয়র যা ডবল হবে। তৃতীয়তে ছিল চারটে, তাহলে চতুর্থ খোপে এলো আটটা। তারপরে কত হলো? 16টা। রাজা বললেন তুমি অন্য কিছু চাও সীসা, এই দানা শস্য নিয়ে তুমি কি করবে? না রাজা মশাই, আপনি লিখে দিন, ওটাতেই আমার চলে যাবে। তো রাজা খুশি মনে লিখে দিলেন যে এটা নিয়ে যাও, ওই আমাদের যে ধন সম্পত্তি যে দেয় সে তোমাকে দিয়ে দেবে। তো লিখে টিখে নিয়ে গেছে। এবার ট্রেজারার, মানে এখনকার কথা যিনি ট্রেজারার আছে, ট্রেজারার কিছুক্ষণ দেখে ভেবে ছুটে রাজার কাছে চলে গেছে। বলছে এটা তো দেওয়া সম্ভব নয়। রাজা বলছে কি বলছো কি, দুটো চারটে দানা শস্য দিতে পারছো না, আমরা এতই গরিব? তো আপনাদের বলার জন্য একটু বলে দিই, 10 নম্বর ঘরে যদি আসি, আর এটা হলো 8, 9, 10, 10 নম্বর ঘরে যদি আসি, তাহলে ডবলে 2-এর যখন গুণিতক হচ্ছে, আমরা এটাকে 2 টু দি পাওয়ার 10 বলতে পারি। এই 2 টু দি পাওয়ার 10 আসে 1024 টা গম, মানে গমের দানা। 1024টা গমের দানা নিলে এই এক মুঠো খানি হবে, এক মুঠো, এক মুঠো, এক মুঠো খানি গমের দানা। খুবই ভালো কথা, এক মুঠো গমের দানা এমন কিছু নয়। এই 2 টু দি পাওয়ার
21, মানে জাস্ট 10 ঘর পরে ওটা গেলে সংখ্যাটা দাঁড়ায় এইটা 2097152, যেটা প্রায় 30 কেজি গম। পিকচার अभी बाकी है। এটা 21, এর টোটাল ঘর হচ্ছে 64। 2 টু দি পাওয়ার 31, 31তম ঘরে যদি আমরা গিয়ে পৌঁছাই, তখন সংখ্যাটা এই এত বড় একটা সংখ্যা, এটা আমি বলতে পারছি না, এটা হয়ে যায় 30 টন গমের সমান। 2 টু দি পাওয়ার 41, 30,000 টন। সংখ্যাটার আমি লিখিনি। এইভাবে যখন আমরা 64-এ পৌঁছেছিল, তৎকালীন ওই রাজার রাজ্যের বার্ষিক যে গম উৎপাদন হতো, সেই বার্ষিক গম উৎপাদনও ভাববেন না, টোটাল 100 বছরের যে গম উৎপাদন হতো, সেই গমটার পরিমাণ গিয়ে দাঁড়াতো 2 টু দি পাওয়ার 64-এ। তাহলে বুঝতে পাচ্ছেন যে একটা স্ফুলিঙ্গ থেকে শুরু করে বা একটা বীজ থেকে শুরু করে বিশাল মহিরুহ হওয়া, এক্ষেত্রে মহিরুহ বলাটা ঠিক নয়, একটা পৃথিবী হয়ে যাওয়া, সেটাই এটা। এই যেন সেই মহাবিশ্বের সৃষ্টি ধ্বংসের কাহিনী। একটা ধুলোকণা থেকে জীবনের সৃষ্টি, জীবন থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, আবার একটা ধুলোকণা থেকেই গোটা সৌরজগতের বলুন বা গোটা তারামণ্ডলের বা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি সেই ধুলোকণা থেকে। যাই হোক, সেটা পরের ব্যাপার। আবার গল্পে ফিরে আসি। মহারাজ বললেন যে আমি তো তাহলে খুব বিপদে পড়ে গেলাম, তাহলে হেরে যাব। মহারাজ হেরে যাবে? তো দেখুন কত সুন্দর গল্প হলেও কত সুন্দর। মহারাজ বললেন ঠিক আছে, আমি কথা যখন দিয়েছি আমি তোমাকে তাই দেব। মহারাজ বললেন তুমি বলেছ দানা শস্যের কথা, একটা দানা শস্যে, কিন্তু তুমি বলনি যে একটা গোটা দানা শস্যের কথা। গোটা মানে হোল গ্রেন, এই কথাটা তুমি উল্লেখ করনি। আমি তোমাকে দানা শস্য দেব, কিন্তু তুমি গোটা দানা শস্যের কথা বলনি। তাহলে প্রথম তুমি একটা দানা শস্য পেলে, তারপর আমি তোমাকে একটার বদলে দুটো দানা শস্য দিলাম। এরপর আমি কি করব, দুটোর মধ্যে একটা দানা শস্য রেখে দেবো, বা একটা দানা শস্য ভেঙে আমি দুটো দানা শস্য পেলাম। সেই দুটো দানা শস্যকে আমি ভেঙে ভেঙে তোমাকে দুটো থেকে একটা তুলে নিলাম। যে দুটোকে ভেঙে দুটো হলো, চারটে হয়ে গেল। চারটেকে ভেঙে কি হলো, আটটা হয়ে গেল। আটটাকে ভেঙে 16টা হয়ে গেল। এইভাবে তোমাকে ভেঙে ভেঙে আমি যাব। তাহলে আমি যদি একটা বা দুটো থেকে শুরু করেছিলাম, যদি দুটো থেকে শুরু করি, তাহলে আমি দুটো থেকে এখানে শুরু করলাম, সেই দুটোর মধ্যে একটা রেখে দিলাম, একটাকে ভেঙে আমি তোমাকে ডবল করে দিয়েছিলাম। তাহলে আমি তোমাকে পুরোটা দিয়ে দিলাম, আমার কাছে দেখা যাবে একটা তখন আরো ভাঙা হয়নি এরকম দানা শস্য আমার কাছে থেকে যাবে। নাও তোমারটা নিয়ে যাও এবার তুমি। তো ব্রাহ্মণ সীসা, যিনি বুদ্ধিজীবী ছিলেন, তিনি মহারাজের এই বিচক্ষণতায় খুব খুশি হয়েছিলেন। বললেন যে রাজা, তুমি সত্যি আমাদের রাজা হওয়ার যোগ্য। তুমি যেটা করে দেখালে অঙ্কের নিয়মে, সত্যি একটা খুব মহান একটা তুমি চিন্তা ভাবনা, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি। তারপর পিকচার আভি বাকি হ্যাঁ, আবার মোড় ঘুরে গেল। সীসা আবার বলছে যে মহারাজ খুব ভালো কথা, আপনি ভেঙে দেবেন, কিন্তু মহারাজ আপনি কি দিয়ে ভাঙবেন? না, আমি ছুরি দিয়ে ভাঙবো, দরকার হলে ছুরি দিয়ে ভেঙে দেব। বললো মহারাজ আপনার ছুরির যেটা দিয়ে আপনি কাটবেন,
সেই কাঁটাটার যে মানে তার ধারটার, ছুরির যে ধারটার যে ডাইমেনশন, মাপ, তার থেকে ছোট জিনিস কি আপনি কাটতে পারবেন? মহারাজ চিন্তায় পড়ে গেল, বললো না, সেটা তো পারবো না। দিয়ে বলছে, তাহলে মহারাজ আপনি কিছু দূর যাবার পর আপনার দানা শস্যটা তো ছুরির যে ধার তার থেকে ছোট হয়ে যাবে, আপনি কাটবেন কি করে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তার কিছু ঘর পর দানা শস্যের যে আকার দাঁড়াবে সেটা তো আপনি চোখেই দেখতে পাবেন না, তা কাটবেন কি করে? এখান থেকেই এলো আমাদের কিন্তু অণুপরমাণুর গল্প। আমরা একটা পদার্থকে ভেঙে 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 একটা অবস্থায় পৌঁছাচ্ছি যার নাম পরমাণু। পরমাণুকে কিন্তু অত সহজে ভাঙা যায় না। প্রথমে তো জানা ছিল পরমাণুকে ভাঙাই যায় না। পরমাণুকে যদিও বা ভাঙা যায়, কিন্তু এইভাবে ভাঙা যায় না এত সহজে। তাহলে আজকের এই গল্পের মধ্যে কত সুন্দরভাবে আমরা অঙ্ক তো অঙ্ক, আমাদের ফিজিক্সের যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু এই পৌরাণিক গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে। আর কি লুকিয়ে রয়েছে? আর লুকিয়ে রয়েছে আমরা যে পড়েছি জিওমেট্রিক প্রোগ্রেশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনটা এক্ষেত্রে আরো বেশি, মানে একটা বীজ থেকে একটা বৃক্ষ হয়ে গেল। তার যে বাড়াটা লিনিয়ার, রৈখিক নয়, বাড়াটা কিন্তু পরপর বাড়ার বৃদ্ধির হারটা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। এটাকে ব্যাখ্যা করা যাবে। আর কি? পরমাণু বোম, চেন রিয়াকশন, সেই চেন রিয়াকশন কিন্তু এই এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে আজকে রাজা বলহিত আর তার ব্রাহ্মণ যে প্রজা সীসার কথা শুনলাম, সেখান থেকে আমরা যতটা পারি জ্ঞান আহরণের চেষ্টা করলাম আজকের মতো।